ভারতবর্ষের দক্ষিণ পূর্ব এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্ত বরাবর অবস্থিত প্রকৃতির জীবন্ত মিউজিয়াম হলো এই সুন্দরবন। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত পৃথিবীর সর্ববৃহৎ এই ম্যানগ্রোভ অরণ্য 1987 খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আনুমানিক 500 প্রজাতির বন্যপ্রাণী রয়েছে এই সুন্দরবনে। তাই সেই ছোটবেলার থেকেই ভূগোল বইতে পড়া সুন্দরবনকে দেখার খুব ইচ্ছে ছিল। সম্প্রতি সেই ইচ্ছা আমার বাস্তব রূপ পেয়েছে। এখন জুলাই মাসের প্রথম সপ্তাহ, আর ঠিক এই সময় সুন্দরবনে পালিত হয় ইলিশ উৎসব। তো চলুন 2 রাত্রি 3 দিনের এই সুন্দরবন ভ্রমণে থাকছে জমিয়ে খাওয়া দাওয়া, সঙ্গে রয়েছে ঝুমুর নাচ এবং লোকাল সমস্ত সাইট সিন। সন্ধান দেব আপনাদের একটা ভালো হোমস্টের। কোন ট্যুর এজেন্টের সঙ্গে আসবেন এবং কিভাবে বুকিং করবেন মাত্র 3000 টাকায়, সমস্ত কিছু কিন্তু থাকছে আজকের এই ব্লগে। তো চলুন তাহলে আর বেশি কথা না বলে আজকের গল্পে ফেরা যাক। ঘড়ির কাঁটা বলছে 5:20। আমরা এই মুহূর্তে রয়েছি শিয়ালদহ স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্মে। সকাল 5:45 শিয়ালদহ ক্যানিং লোকাল ধরে আমরা যাত্রা শুরু করলাম। গন্তব্য ক্যানিং। শিয়ালদহ থেকে ক্যানিং এর দূরত্ব মাত্র 45 কিমি এবং ট্রেনের সময়সূচি অনুযায়ী এটি অতিক্রম করতে সময় লেগে যায় 1 ঘন্টা 12 মিনিট এবং এর মাঝে রয়েছে 17টি ইন্টারমিডিয়েট স্টেশন। ক্যানিং স্টেশন থেকে কিন্তু আপনাদের পিক আপ হবে, তাই আপনারা চেষ্টা করবেন 6:30 অথবা 7:42 শিয়ালদহ ক্যানিং লোকাল ধরে ক্যানিং পৌঁছে যাওয়ার। ক্যানিং স্টেশনে আপনারা পৌঁছানোর পরই আপনারা ক্যানিং স্টেশন থেকে একদম বাইরে বেরিয়ে আসবেন। তো বাইরে বেরিয়ে এলে দেখবেন এইরকম পাশে এখানে বনবিবি মন্দির রয়েছে। তো এইখানে এরকম চায়ের দোকান রয়েছে। তো এখান থেকেই কিন্তু আপনাদের টোটোতে করে পিক আপ হবে। তো চলো আজকে তোমাদেরকে পরিচয় করে দিই আমার সঙ্গে এই সুন্দরবন ট্যুরে কারা কারা যাচ্ছে। আচ্ছা, আমাদের প্রথমে যাচ্ছে এই যে আমার দাদা, আমার মাসির ছেলে বিল্টুদা। আচ্ছা, তোমরা সায়ন ভাইকে তো দেখেছো লাস্ট খিরাই এবং মাথপুরের ব্লগে। আর এখানে রয়েছে এই যে আমার পাশের রুমমেট সুশোভন ভাই। তো আজকে আমরা এই 4 জন মিলেই যাচ্ছি। আচ্ছা চলো এবার এগানো যাক তাহলে। টোটোতে আমাদের পিক আপ হয়ে গেছে। আর এই ক্যানিং থেকে সোনাখালী ঘাট অব্দি ডিস্টেন্স হচ্ছে 18 কিমি। প্রায় ওই আধা ঘন্টা মতো সময় লাগবে যেতে। আপনারা যে প্যাকেজে আসবেন ওখানে কিন্তু ক্যানিং টু ক্যানিং পিক আপ এবং ড্রপ ইনক্লুড থাকবে। আর এই যে বললাম সোনাখালী ঘাট, ওখান থেকেই কিন্তু আমরা বোটে উঠবো। এখন যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাদলা নদী। এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলেই এলাম সোনাখালী ঘাট। এখানে কিন্তু সারির পর সারি শুধু আমরা বোট দেখতে পাচ্ছি। বিভিন্ন রকম ট্যুর এজেন্সির এখানে বোট রয়েছে। যেদিকে তাকাচ্ছ সেদিকে শুধু বোট আর বোট। আচ্ছা, এখন আমরা চলে এসেছি একদম সোনাখালী ঘাটে। তো এই হচ্ছে আমাদের বোট এমবি সব্যসাচী। তো চলো এবার বোটের ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে আমাদের বোট এমবি সব্যসাচী। চলুন প্রথমে লোয়ার ডেক দেখাই, তারপরে আপার ডেকটা দেখাবো। প্রথমেই ঢোকার মুখেই রয়েছে দুটো সাইডে দুটো টয়লেট। টয়লেটের মধ্যে সেরকম কোনো স্পেসিয়াস জায়গা নেই, রয়েছে একটা ওয়েস্টার্ন কোমোড আর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। বাথরুম থেকে বেরিয়ে সামনের দিকে এগালেই কিন্তু এইরকম দু সাইডে চারটে করে বেড রয়েছে শোয়ার জন্য এবং দুটো করে বালিশ রয়েছে প্রতিটিতে। আর পেছনে দেখি চলো। তো পেছনে এখানে রয়েছে একটা চেঞ্জিং রুম আর এখানে আমরা দেখতে পাচ্ছি কিচেন রুম। এখানে সব রান্না বান্না হচ্ছে। তো এটা আমি পরে কিচেন রুমটা পরে তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে। আর এখানে লাইফ জ্যাকেট রয়েছে, এটা খুব দরকারি একটা জিনিস লাইফ জ্যাকেট। তো চলো এবার তোমাদেরকে সেকেন্ড ফ্লোরে নিয়ে গিয়ে দেখাই সেকেন্ড ফ্লোরে কি কি রয়েছে। এইরকম নিচ থেকে উঠে এসে এইরকম একটা সিঁড়ি রয়েছে ছোট, এখানে উঠলে তোমরা দোতলায় যেতে পারবে। চলো গিয়ে দেখি। তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। এখানে বিভিন্ন রকম দেখতে পাচ্ছ চেয়ার রয়েছে। এখানে মূলত খাওয়া দাওয়াটা হবে আর নিচে হচ্ছে রেস্টের জন্য। যে নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাদলা নদী। এখান থেকে বেশ সুন্দর ভিউ পাওয়া যাবে আর মূলত এখানে খাওয়া দাওয়ার জন্য, তাই তো? আচ্ছা, আর এটা হচ্ছে বুফে টেবিল। ওটা দেখিয়ে দিই তোমাদেরকে। ঘড়িতে এখন বাজে প্রায় 9:30। তো আমরা বোটে এসেছি মাত্র 7 জন, কেউ আসেনি যখন, তো তাই জন্য আমরা একটু পায়ে হেঁটে এক্সপ্লোর করছি। এখানে সুদর্শন দা রয়েছে, দাদা এসছে কাটোয়া থেকে, তাই তো? কাটোয়া থেকে। তো চলো একটু দুজনে পায়ে হেঁটে জায়গাটা একটু ঘুরে দেখি। তো চলো তোমাদেরকেও দেখাই। যেদিকে তাকাবে শুধু সারির পর সারি বোট একদম লাগানো রয়েছে। বিভিন্ন রকম ট্যুর এজেন্সির বোট এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আকাশে কিন্তু বেশ মেঘ উঠেছে, বৃষ্টি আসবে হয়তো একটু পরেই। তো বর্ষাকালে বৃষ্টি না এলে সুন্দরবন ঠিক জমে না ব্যাপারটা। তো চলো দেখা যাক বৃষ্টি কখন আসে। আচ্ছা, সামনে যে তোমরা এই ব্রিজটা দেখতে পাচ্ছ, তো এখানে একজন তো ইনি বললেন যে এটার নাম হচ্ছে বাসন্তী বাড়ি ব্রিজ। আর এদিকে পুরো আর সেরকম বোট নেই। তো এদিকেই এখান থেকেই পুরো আমরা একদম লাস্ট প্রান্তে এসেছি হেঁটে হেঁটে। এদিক থেকেই সোনাখালী একদম গেট পর্যন্তই পুরো একদম বোট রয়েছে। আর এদিকে সেরকম কোনো আর বোট নেই, এদিকে হচ্ছে ব্রিজ
ফাইনালি 1 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের বোট রওনা দিল সুন্দরবনের পথে। এখন আমরা ক্রস করছি বাসন্তীবাড়ি ব্রিজ। এই যে আমাদের ব্রেকফাস্টও চলে এলো। তো ব্রেকফাস্টে রয়েছে সকালে লুচি, আলুর দম এবং একটি করে মিষ্টি। এখন সুদর্শন তোমাদের রিভিউ দিচ্ছে কেমন খেতে, দেখো কেমন, ঠিকঠাক। তো চলো, ব্রেকফাস্ট হয়ে গেছে। তো ব্রেকফাস্টে দেখালাম তোমাদেরকে কী কী ছিল। তো চলো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কোথায় হয় তো তোমাদেরকে দেখাবো। তো গাইস চলো দেখতে থাকো। গান শোনাবো বলে তোমায় পৃথিবীটাকে রঙিন চশমায় বায়োস্কোপের মতো করে আমি আজকে সাজিয়েছি। আচ্ছা, ব্রেকফাস্ট করার কিছুক্ষণ পরই চলে এলো চিংড়ি মাছের পকোড়া আর গরমা গরম চা। এখানে কিন্তু বন্ধু খাবার দাবারের কোনো কমতি হবে না, একটার পর একটা আর খাবার আসতেই থাকবে। তোমরা নদীর ভিউটা এনজয় করো, আমি ততক্ষণ আজকের সারাদিনের প্ল্যানিংটা বলি। প্রথম দিনে আমাদের রয়েছে দুটো সাইট সিন, হ্যামিল্টন সাহেবের বাংলো এবং বেকন বাংলো। এই দুটো সাইট সিন ঘুরে এসেই আমরা বোটে লাঞ্চ করব এবং তারপর আমরা হোটেলে চলে যাব। আমরা প্রায় দেখতে দেখতে চলেই এসেছি গোসাবার কাছে, আর এখানেই রয়েছে ওই দুটো সাইট সিন। তো চলো যাওয়া যাক। তো এখন আমাদের প্রথম যে স্পট বেকন বাংলো না হলে হ্যামিল্টন বাংলো। তো চলো প্রথমে কোনটায় যাই দেখা যাক। আমরা প্রথমে যাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাংলো। এই যে দেখতে পাচ্ছ সামনে যে বাংলোটা, এটাই হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। ওনার পুরো নাম স্যার ড্যানিয়েল ম্যাকিনন হ্যামিল্টন। উনি ছিলেন একজন বিদেশি ব্যবসায়ী। ভারতবর্ষের গোসাবাতে এসেই তিনি তার জমিদারিত্ব পালন করেছিলেন। শোনা যায় ব্রিটিশ ভারতে তার ভালো কাজের জন্য তিনি অনেক সুনামও পেয়েছিলেন। এখানকার স্থানীয় মানুষ এই বাংলোকে লন্ঠন সাহেবের বাংলো বলেও ডাকেন। এখন আমরা যাচ্ছি বেকন বাংলো দেখতে। বেকন বাংলোতে এন্ট্রি করার জন্য 10 টাকা করে কুপন কাটতে হবে পার পার্সন। এই বেকন বাংলো গড়ে উঠেছিল হ্যামিল্টন সাহেবের সময়কালে বিদ্যাধরী নদীর তীরে। এই বাংলোতে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতি জড়িয়ে আছে। 1932 সালের এক সময় স্কটল্যান্ডের প্রবাসী হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর এইখানে 2 দিন রাত্রি যাপন করেছিলেন। তাদের দুজনের স্মৃতি রক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুর এবং হ্যামিল্টন সাহেবের এই দুটো মূর্তি এখানে এখনো বিরাজমান। ঘড়িতে এখন 3টা বাজে, আমরা সবাই চলে এসেছি খেতে। তো দুপুরে আজকে প্রথম দিন, খাবারে কি কি মেনুতে রয়েছে তোমাদেরকে সবটা দেখাবো। তো চলো। আচ্ছা, মেনুতে ছিল প্রথমে সাদা ভাত, আলু ভাজা, ডাল, পুঁই শাকের ইলিশ মাছের মাথা দিয়ে একটা সবজি, তারপরে এলো চিংড়ি মাছের মালাইকারি এবং সরষে ইলিশ এবং সবশেষে চাটনি এবং পাঁপড়। এবার খাওয়া দাওয়া রিভিউ জানতে চাইলে আমি বলবো খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো ছিল, সবাই তৃপ্তি ভরেই খেয়েছে। আচ্ছা, এখন আমরা সুন্দরবনের ম্যানগ্রোভ প্রজাতির অরণ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি কিন্তু এবার হোটেলের দিকে। একটু বসতে না বসতেই লাঞ্চ করার পর আবার চলে এলো কিন্তু কাটা আম। আচ্ছা, আমরা এই 2 দিন যেখানে নাইট স্টে করবো ওটা হচ্ছে কিন্তু পাখিরালয়তেই। রাতে কিন্তু ওখানে ঝুমুর নাচের ব্যবস্থা রয়েছে, সবটা তোমাদের দেখাবো, শুধু স্কিপ না করে দেখতে থাকো। ঘড়িতে এখন বাজে প্রায় 4:30 আর আমরা প্রায় চলেই এসেছি পাখিরালয়তেই। তো চলো এবার বোট থেকে নামা যাক। এটা হচ্ছে কিন্তু পাখিরালয়ের ফেরিঘাট। তো এখানেই আজকে আমাদের প্রথম দিন নাইট স্টে হবে। তো চলো হোটেল কেমন কি। আগামী 2 দিন নাইট স্টে হবে। আগামী 2 দিন? আচ্ছা, আগামী 2 দিন, আজকে এবং কালকে 2 দিনই এই পাখিরালয়ে আমাদের নাইট স্টে হবে। তো চলো হোটেল কেমন কি, রুম, তো সমস্ত কিছু দেখাচ্ছি। সন্ধ্যাবেলা এন্টারটেনমেন্ট, ঝুম নাচ। হ্যাঁ অবশ্যই। এখন ফেরিঘাট থেকে বেরিয়ে এই রকম ইটের তৈরি রাস্তা দিয়ে আমরা সোজা হাঁটতে লাগলাম। এখানে এলেই বোঝা যায় এখানকার মানুষজনদের জীবনযাপন কতটা কষ্টকর। জীবনের প্রতিটা দিন এদেরকে লড়াই করে বাঁচতে হয়। তো আমরা এখন এইরকম ইটের রাস্তা ধরে হাঁটছি, সাইডে এরকম পুরো ম্যানগ্রোভ জঙ্গল। তো আমাদের আজকে প্রথম দিনে স্টে রয়েছে পরিযায়ী হোমস্টে। তো দাদা বললো সামনের দিকে এগিয়ে যাও। তো এখন এরকম রাস্তা ধরে হাঁটছি। তো এই হচ্ছে আমাদের আজকের প্রথম দিনের হোমস্টে, পরিযায়ী হোমস্টে। তো এখানেই আজকে আমরা প্রথম দিন থাকবো এই হোমস্টেতেই। তো চলো দেখা যাক, সামনের দিকে এগোই। আমাদের রুম দিয়েছে 2nd ফ্লোরে, আর এটা হচ্ছে সামনের ব্যালকনি থেকে ভিউ। আমরা রুম পেয়েছি 204 নম্বর রুম। তো চলো দেখি 204 নম্বর রুমে কী কী ফ্যাসিলিটি রয়েছে। আচ্ছা, এই রুমে 2টো ডবল বেড রয়েছে, 2জন করে। এটা যেহেতু আমরা 4 জন, তো 4 জনের আমাদের এই রুমটা। তো 2টো বেড রয়েছে, 2জন করে। এসি রয়েছে কিন্তু আমরা এসি নেইনি। তো ফ্যান রয়েছে 2টো। তো চলো এবার তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই। আচ্ছা, আমাদের রুমের সঙ্গেই কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে। তো চলো বাথরুমটা দেখাই তোমাদেরকে। আচ্ছা, এখানে রয়েছে ওয়েস্টার্ন কোমোড, একটা মিরর রয়েছে আর শাওয়ার রয়েছে।
বালতি এবং একটা মগ। তো বাথরুমে একদম ঠিকঠাকই বলতে পারো তোমরা। তো গাইস এখন সন্ধ্যা 7টা বাজে। প্রথম দিনে থাকছে ঝুমুর ড্যান্স। তো সুন্দরবন ট্যুরের এই ঝুমুর নাচ হচ্ছে একটা আকর্ষণীয় জিনিস। তো আমাদের লাইফে কোনোদিন ঝুমুর নাচ দেখিনি, তো ফার্স্ট টাইম আমরা ঝুমুর নাচ দেখবো। তো চলো, আর সন্ধ্যাবেলা কী সব স্ন্যাক্স খেতে দেয় তো সমস্ত কিছু থাকবে ব্লগে। তো গাইস চলো, নিচে ঝুমুর নাচ স্টার্ট হয়ে গেছে, একদম সেখানে গিয়ে দেখা হচ্ছে। ঘড়িতে বাজে সন্ধ্যা 7টা আর এখন শুরু হলো ঝুমুর নাচ। সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে খেতে দিল চাউমিন। জীবনে এই প্রথম সবাই মিলে একসঙ্গে বসে ঝুমুর নাচ দেখলাম। আচ্ছা চলুন আপনাদেরও একটু দেখাই ঝুমুর নাচ। এইভাবে সবাই মিলে একসঙ্গে নাচানাচি গান বাজনা করে খুব সুন্দর একটা সন্ধে কাটলো সুন্দরবনে। এই ঝুমুর নাচও কিন্তু এনাদের জীবন জীবিকা চালানোর একটা মাধ্যম। ঘড়িতে এখন বাজে রাত 9:30 আর আমরা চলে এলাম ডিনার করতে। রাতে মেনুতে ছিল জিরে রাইস, আলু পটলের সবজি, মাটন এবং স্যালাড। কোয়ালিটি এবং কোয়ান্টিটির দিক থেকে খাওয়ার দাওয়ার বেশ ভালো ছিল। চলুন খেয়ে দিয়ে ঘুমাই, কাল সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আমরা কিন্তু সকাল সকাল উঠে পড়েছি। তো আমাদের যিনি গাইড ছিলেন তিনি বলেছিলেন যে আজকে আমাদের 7টার সময় মেন যে সাইট সিনগুলো রয়েছে তো সেগুলো আমরা দেখতে যাব। আর এই হচ্ছে সামনের একদম ভিউটা, জাস্ট দেখো অসাধারণ লাগছে। এগুলো জমি মনে হচ্ছে, জল তো রয়েছে, এগুলো চাষের জমি না যতদূর সম্ভব, এগুলো সব নোনা জলেরই। ওই দিকেই কিন্তু সুন্দরবনের এই যে নদী বোট টোটগুলো দাঁড়িয়ে রয়েছে, আর এই দিকটা পুরো এরকম জলা মাঠের মতো, অসাধারণ লাগছে ভিউটা। আচ্ছা, আমাদের আজকে যে সমস্ত সাইট সিনগুলো রয়েছে তো তার মধ্যে হচ্ছে সজনেখালি, সুদর্ণখালি, দোবাকি ক্যাম্প, পঞ্চমুখানি, আরও হয়তো জায়গা রয়েছে আমি ঠিক জানি না। তো চলো কতগুলো স্পট আজকে ভিজিট করি। এবং আজকে কিন্তু বাঘ হরিণ দেখার চান্স খুবই প্রবল, তোমাদেরকে তো প্রথমেই বললাম। তো চলো, আর কিছুক্ষণ পরে আমাদের বোট ছাড়বে। এখন প্রায় 6:30 মতো বাজে। আর এই যে আমাদের সকালের একদম চলে এসছে চা, গরমা গরম চা। তো সকালে 1 কাপ চা দিয়েই আজকে সুন্দরবনের ডে 2 আমাদের শুরু হচ্ছে। চলো এখন তোমাদের একটু, আমরা যে সেকেন্ড ফ্লোরে আছি এই সেকেন্ড ফ্লোরটা একটু ঘুরিয়ে দেখাই কেমন কি। নম্বর হচ্ছে 204, এটা হচ্ছে এদিকের একদম সেকেন্ড ফ্লোরের লাস্ট রুম। আর এই সাইডে নতুন আবার রুম হচ্ছে দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে একদম করিডোর, একদম ফাঁকা করিডোর, আর এরকম ব্যালকনির মতো রয়েছে, ব্যালকনি করিডোর যেটাই বলতে পারো তোমরা। তো এই সাইডে একটা রুম রয়েছে 203, তারপরেই কিন্তু এদিকে রয়েছে সিঁড়ি, এই যে সিঁড়ি। আর এই সাইডে আরও 2টো রুম রয়েছে, এই যে 202 আর 201 রুম। আচ্ছা, এখন ঘড়িতে 7টা বাজে। আমরা এই যে রাস্তা ধরে চলছি, একদম বোট যেখানে রয়েছে নদীর কাছে। তো 7:30 থেকে আমাদের বোট স্টার্ট হবে। তো চলো যাওয়া যাক। ঘড়িতে বাজে সকাল 7:30 আর ফাইনালি আমাদের বোটও ছাড়লো। তোমরা কি দেখতে পাচ্ছ কত সুন্দর নদীর ভিউ। আজকের আমাদের প্রথম যে সাইট সিন রয়েছে ওটা হচ্ছে সজনেখালি। ওখানে কিন্তু মিষ্টি জলের পুকুর রয়েছে। তো চলো বাঘ দেখতে পাই কিনা দেখা যাক। এই তো আমরা চলে এসেছি সজনেখালি, আর এটা হচ্ছে সজনেখালির গেট। আজকের আমাদের যে প্রথম যে ডেস্টিনেশন সেটা হচ্ছে সজনেখালি। এখানে আমরা কি দেখবো দাদা? এখানে আমরা ওয়াচ টাওয়ার দেখবো, মিষ্টি জলের পুকুর দেখবো, কপাল খুব যদি ভালো থাকে 1 কোটি লটারি লাগে, 1 কোটি লটারি লাগে তাহলে আমরা বাঘও দেখতে পাবো। এই যে দূরে ওয়াচ টাওয়ারটা রয়েছে, ওখানে উপরে উঠবো, ওখান থেকে বেশ সুন্দর ভিউ পাওয়া যায়। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিষ্টি জলের পুকুর, কিন্তু লবণাক্ত জলের পুকুর না। আচ্ছা, আমাদের গাইড এখানে কিছু ইনফরমেশন দেবে, তো শুনুন আপনারা। পিছনের পুকুরটা বিরল প্রজাতির কচ্ছপ আছে। আপনারাও আপনাদের লাইফে কচ্ছপ দেখেছেন, কিন্তু সম্ভবত এই প্রজাতির কচ্ছপ কেউই দেখেননি।
তার কারণ 1990 সালে এই প্রজাতির কচ্ছপ সারা পৃথিবীতে 22 পিস নেমে এসেছিল, মানে অলমোস্ট এরা লুপ্ত হয়ে যাচ্ছিল। তো এদেরকে নিয়ে বিভিন্ন প্রজেক্ট বা পরিকল্পনা গ্রহণ করে এখন বর্তমানে সারা পৃথিবীতে এই প্রজাতির কচ্ছপের সংখ্যা এসে দাঁড়িয়েছে প্রায় 900-র কাছাকাছি। তো আমরা গর্বিত, আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভেই আছে প্রায় 400-র কাছাকাছি। এটা টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে বিভিন্ন বড় মাপের খবরে ছেপেছিল। এদের বাংলা নাম হচ্ছে বালিগড়, ইংরেজি নাম হচ্ছে রিভার টেরাপিন, জিওলজিক্যাল নাম হচ্ছে বাটাকুর বাস্কা। এদের মেল ফিমেল চেনার উপায় হচ্ছে মেলদের মুখগুলো কালো হয় আর ফিমেলদের মুখগুলো হালকা ফ্যাকাশে হলদেটে হয়। আরও ইন্টারেস্টিং বিষয়, ফিমেলরা মেলদের থেকে অনেক বড় হয়। মেলরা মাত্র 12-13 কেজি পর্যন্ত হয় এবং ফিমেলরা প্রায় 24-25 কেজি পর্যন্ত হয়। আর যাওয়ার সময় দেখবেন বাম ধারে নারকেল গাছের মতো এক ধরনের ম্যানগ্রোভ, যার লোকালি নাম হচ্ছে গোলপাতা, কিন্তু পাতা কিন্তু গোল নয়, পাতাটা অনেকটাই নারকেল গাছের মতো পাতা দেখতে পাবেন, ফলগুলো গোল হয়। এখানকার লোকাল লোক বলে গোল ফল গাছ, কিন্তু যেহেতু এর ভৌগোলিক নাম গোলপাতা, আমাকে গোলপাতাই বলতে হবে। এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে নেইপাফোটিক্যান্স। এবং যেহেতু এরা নোনা জলের গাছ, এখানে তো আম জাম কাঁঠাল এই জাতীয় গাছ হবে না, তো খাওয়ার ফলের গাছ কিন্তু ভীষণ রকমের কম। তো এর ফলটা কিন্তু খাওয়া যায়, তালের মতো শাঁস হয় এর ভিতরে। আপনি অনেকেই জানেন এবং যারা সিনিয়র আছেন তারা প্রত্যেকেই জানবেন যে সুন্দরবনে অতীতে এখানকার অনেক মানুষ এই পাতা ঘরের ছাউনি হিসাবে ব্যবহার করত, যেটা গোল পাতা ছাউনি হিসাবে পরিচিত। ইভেন বাংলাদেশে এই গাছটার আধিক্যটা একটু বেশি, তার কারণ হচ্ছে যেহেতু ওখানকার লবণাক্তের পরিমাণটা একটু কম, আমাদের যেহেতু বে অফ বেঙ্গলটা বেশি, লবণাক্ত বেশি, যার জন্য এই গোল পাতার আধিক্যটা তুলনামূলক বাংলাদেশের থেকে কম। আচ্ছা, এখন আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে, তো চলো যাই। এখন আমরা আছি সজনেখালির ওয়াচ টাওয়ারে। তো চলো দেখি ওয়াচ টাওয়ার থেকে কি কি মিষ্টি জলের পুকুর রয়েছে, এছাড়াও এখান থেকে নাকি হরিণ টরিণ দেখতে পাওয়া যায়। তো চলো দেখি কি কি দেখতে পাই। এটাই হচ্ছে কিন্তু মিষ্টি জলের পুকুর, আর এখান থেকে পুরো সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্টের ভিউটা পাওয়া যায়। এইসব পুকুরগুলোতে কিন্তু বাঘ হরিণ জল খেতে আসে, তবে আমাদের চোখে কিছুই ধরা পড়েনি। তো চলো, এখানে বিভৎস ভিড়, এবার নিচে নামা যাক। এখন ওয়াচ টাওয়ার থেকে নিচে নেমে আসার পর আমাদের গাইড এই সুন্দরবনের মানচিত্রটাকে ভালোভাবে বোঝাচ্ছিলেন। বাংলাদেশ নিয়ে বিস্তৃত, টোটাল বাংলাদেশ নিয়ে এর আয়তন 26,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশটা কিন্তু পূর্ব দিকে, একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে বাংলাদেশের সুন্দরবন আর এটা হচ্ছে ইন্ডিয়ার সুন্দরবন। এই মাঝখানে দেখুন, এটা বর্ডার নদী। যে দুটো নদী এখানে আছে, নদী দুটোর নাম হচ্ছে রায়মঙ্গল এবং কালিন্দী নদী, এবং পূর্ব দিকে কিন্তু বাংলাদেশ। আর এই যে গ্রিন পোর্শন, এটা পুরো নো ম্যান জোনস এবং ইন্ডিয়ান সুন্দরবন। এই যে গাছটা তোমরা দেখছো, এটাই হচ্ছে সুন্দরী গাছ। কুমির তো দেখতে পেলাম না, তবে এখানে একটা গোসাপ দেখতে পেলাম। 10,000 বর্গ কিলোমিটার, বাকি 16,000 বর্গ কিলোমিটার বাংলাদেশের লোক। আপনি যেটা আমাদের ম্যাপ যেখানে দেখালেন, বাংলাদেশের একদম মানে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গলটা তো একদম কানেক্টেড। পূর্ব বে অফ বেঙ্গলটা হচ্ছে দক্ষিণ দিকে, আমরা যাবো দক্ষিণ দিকে, বাংলাদেশটা পূর্ব দিকে। ঠিক আছে, ম্যাপটা দেখতে হবে। ম্যাপে আমি ওই জন্য বললাম যে আমরা কিন্তু বাংলাদেশের দিকে যাবো না, আমরা যাবো বে অফ বেঙ্গলের দিকে, মানে দক্ষিণ দিকে। বাংলাদেশটা পূর্ব দিকে। হ্যাঁ বলুন। আমাদের বাংলাদেশে ভারতটাকে ভাগ করছে, ওটাও বলে দিলাম। দুটো নদী ভাগ করছে, দুটো নদীর নাম হচ্ছে রায়মঙ্গল এবং কালিন্দী নদী। এখন আমরা যাচ্ছি আবার আমাদের বোটে এসে আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে ছিল পুরি, কাবুল ছোলার তরকারি এবং মিষ্টি। আমার আর ফুটেজ নেওয়া হয়নি, তাই দেখাতে পারলাম না। এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট সাইট সিন সুদর্ণখালিতে। এই যে আমরা চলে এসেছি সুদর্ণখালিতে, আর এটা হচ্ছে সুদর্ণখালির এন্ট্রি গেট। সুদর্ণখালিতে প্রবেশ করলে একদম বাম দিকে দেখতে পাবেন মা বনবিবি মন্দির এবং বাঘ দেবতা। এখানকার মানুষেরা এই মন্দিরে পুজো দিতে আসেন যাতে তারা বাঘের হাত থেকে রেহাই পায়। মা বনবিবি মন্দির ছেড়ে এবার সামনের দিকে এগাতেই প্রথমেই দেখতে পেলাম সুন্দরী গাছ। সুদর্ণখালিতে বিভিন্ন রকম ম্যানগ্রোভ প্রজাতির গাছ রয়েছে, আর এই গাছগুলিতে গাছের বিজ্ঞানসম্মত নাম এবং গাছের নামও লেখা রয়েছে। এইখানে বহু রকমের লাল কাঁকড়া রয়েছে এবং চিংড়ি মাছও রয়েছে। সামনের দিকে ছোট ছোট লাল কাঁকড়া রয়েছে এখানে। তো এখন আমরা আছি সুদর্ণখালিতে। সুদর্ণখালিতে মেইনলি আছে বনবিবি মন্দির, খুব জাগ্রত একটি মন্দির। আর এখানে বিভিন্ন প্রজাতির যে সুন্দরবনের যে ম্যানগ্রোভ গাছ, তো সেই রকম গাছের নাম লেখা রয়েছে। চলো এখন আমরা ওয়াচ টাওয়ারে উঠবো। এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে এবং আমরা কি হরিণ দেখতে পাবো বড় ভাই? চেষ্টা চলছে হরিণ দেখার। মিষ্টি 3টে পুকুর রয়েছে। আচ্ছা, সরি, এখানে এটা মিষ্টি জল খেতে আছে। আচ্ছা, আমরা যাই দেখি। দেখা যাক। আমাদের সাথে
সুধর্ণখালী ওয়াচ টাওয়ার থেকে ভিউটা ছিল কিছুটা এরকম, তবে এখানে আমরা কিন্তু কোনো হরিণও দেখতে পাইনি। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে দোবাকি ক্যাম্প, যেটাকে বলা হয় মানুষখানা। কারণ দুদিকে আমরা ন্যাচারালি দেখে থাকি চিড়িয়াখানাতে গেলে বন্য জীবজন্তু থাকে নেটের মধ্যে, আর মানুষজন তাদেরকে গিয়ে দর্শন করে। আর দোবাকি ক্যাম্প হচ্ছে এমন জায়গা যেখানে নেটের মধ্যে থাকবে মানুষ, পশু পাখি আমাদেরকে দর্শন করবে। তো স্টে টিউন, আমরা 2.5 ঘন্টা এখন নৌকো জার্নি করবো, দেন তারপর যাবো পঞ্চমুখানি, যেটা 5টা নদীর মিলনস্থল। পঞ্চমুখানি যখন হবে আপনাদেরকে ভিডিওতে দেখাতে হবে, স্টে টিউন। এরপর একটা দীর্ঘ বোট জার্নি করে আমরা পাড়ি দিলাম পঞ্চমুখী বা পঞ্চমখানির দিকে। এই পঞ্চমখানিতে কিন্তু 5টা নদী এসে মিলিত হয়েছে। আচ্ছা, খুব সামনেই কিন্তু এই নদীটা সমুদ্রের সঙ্গে মিশছে, তোমরা দেখতে পাবে এখানে একরকম জল, আর ঠিক 300 থেকে 400 মিটার দূরেই কিন্তু একদম সাদা জল। এই জায়গাটা কিন্তু বন্ধুরা পঞ্চমখানি, এখানে কিন্তু সমস্ত নদী বে অফ বেঙ্গল এসে মিশেছে। তো চলো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন দোবাকি ক্যাম্প। তো গাইস, এখন আমাদের ব্রেকফাস্টের পর এসছে আমুদি মাছের ভাজা। আচ্ছা, এখন আমরা সবাই মিলে বসে আমুদি মাছের ভাজা খাচ্ছি। এখন বিল্টু ভাইয়া রিভিউ দেবে আমুদি মাছের ভাজাটা কেমন। না, খুবই ভালো। এই আমুদি মাছের ভাজা আমরা আগে কখনো খাইনি, ফার্স্ট টাইম খাচ্ছি। বেশ মজমচে আছে, কিন্তু ঠান্ডা হয়ে গেছে মাছটা। গরম গরম থাকলে আরও হয়তো ভালো লাগবে খেতে। ফাইনালি বন্ধুরা, এখন এই একদিন পরে বৃষ্টি পেলাম। তো সুন্দরবন ইলিশ উৎসবে এসে যদি বৃষ্টি না হয় তাহলে ব্যাপারটা ঠিক জমে না। তো এখানে একজন পর্যটক রয়েছে। তো কোথা থেকে এসছো তুমি? তো কেমন এক্সপিরিয়েন্স বলো? ভালো, দেখতে পেলাম না, এই সুন্দরবন এসে বাঘ কুমির কিছুই দেখতে পাইনি, এমনকি হরিণও দেখতে পাইনি। দুঃখের কথা জানানো নাই। সুন্দরবন মানেই যে বাঘ এসে দেখতে পাবে, তো এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আসুন, ম্যানগ্রোভ অরণ্য দেখুন, সুন্দরবনের যে জীব বৈচিত্র্য, তো সেগুলো দেখুন, বাস এটাই। এখন আমরা দূরবীন দিয়ে দেখছি এই সমুদ্রের জলে কিছু একটা দেখা যাচ্ছে। তো দেখি কোনো শার্ক টার্ক হতে পারে নাকি, বা কিছু দেখা যাক দূরবীন দিয়ে। কিছু কি দেখতে পেলে মিল্টু ভাইয়া? না, সেরকম কিছু তো দেখা যাচ্ছে না। বন্ধুরা, এখন আমরা এসেছি দোবাকি ক্যাম্প। তো চলো এখন বোট স্ট্যান্ড করবে এখানে, এবং তারপর আমরা যাবো। চলো দোবাকি ক্যাম্পে কি কি আছে দেখাচ্ছি, সবকিছু দেখতে থাকো। তো এখন আমরা আছি দোবাকি ক্যাম্পে। এখানে প্রায় 1/2 কিলোমিটার মতো একটা হাঁটতে হবে সামনের দিকে। তো চলো দেখা যাক এখানে কি কি দেখতে পাই। তো সমস্ত কিছু থাকছে ব্লগে। দোবাকি ক্যাম্পে এখানে পুরো এরকম মানে ওভারব্রিজের মতো করা রয়েছে, দুদিকে জাল আর চারিদিকে ম্যানগ্রোভ গাছ, সুন্দরী, গরান, গেওয়া, আর এখানে লাল কাঁকড়া রয়েছে, প্রচুর পরিমাণে লাল কাঁকড়া আমরা দেখতে পাচ্ছি। দোবাকি ক্যাম্পেও কিন্তু একটা ওয়াচ টাওয়ার রয়েছে। তো চলো ওয়াচ টাওয়ারে গিয়ে দেখি কি দেখতে পাওয়া যায়। ওয়াচ টাওয়ার থেকে কিছুটা ভিউটা ছিল এরকম, আর এখান থেকে পুরো ম্যানগ্রোভ ফরেস্টটা দেখা যাচ্ছিল। 2003 সালের 7ই জানুয়ারি এই দোবাকি ক্যাম্প উদ্বোধন হয়। হ্যালো বন্ধুরা, আমাদের দোবাকি ক্যাম্প দেখা কমপ্লিট হয়ে গেল। আপনারা দেখে থাকলেন, কেমন লাগলো জানাবেন, নিশ্চয়ই কমেন্টে বলবেন। আর আপনারা যতক্ষণ পারেন ততক্ষণ আসুন। এই যে বাবা বনবিবির মন্দির, সঙ্গে জমিদার দক্ষিণের রায়। এরপর আমরা আবার বোটে ফিরে আসি, আর এইরকম সুন্দরবনের ম্যানগ্রোভ গাছ দেখতে দেখতে যাচ্ছিলাম। হঠাৎ আমাদের চোখে পড়লো নদীর একদম ধার দিয়ে হেঁটে যাচ্ছে দুটো হরিণ। সুন্দরবন এসে এই প্রথম শুধু হরিণই দেখতে পেলাম। ঘড়িতে এখন বাজে 2টো, ঝমঝমিয়ে বৃষ্টিও এলো। এরপর আমাদের লাঞ্চের জন্য ডাক পড়লো, আর আমরা সবাই মিলে একসঙ্গে বসে পড়লাম লাঞ্চ করতে। দ্বিতীয় দিন দুপুরে মেনুতে ছিল সাদা ভাত, ডাল, আলু ভাজা, কচু ইলিশ, পাবদা মাছ, সরষে ইলিশ আর চাটনি পাঁপড়। এই দেখো বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর মেঘও ডাকছে। এরপর সুন্দর নদীর ভিউ এবং ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে দেখতে আমরা আবার ফিরে গেলাম হোটেলে। এরপর সন্ধ্যায় স্ন্যাক্সে চিকেন পকোড়া খেতে দিল, আর রাতে ডিনারে মেনুতে ছিল ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। চলো এবার একটা ঘুম দেই, কাল সকালে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আজকে আমাদের সুন্দরবনের লাস্ট দিন, আজকে হচ্ছে সুন্দরবনের ডে 3। তো এখন ঘড়িতে বাজে সকাল 6:30। তো আমাদের কিন্তু আজকে রুম থেকে 7টার সময় চেক আউট করতে হবে, কারণ 7টার সময় নদীতে বোট ছাড়বে আমাদের। তো চলো আজকে ডে 3তে কী কী সাইট সিন রয়েছে। আজকে হয়তো মেবি একটাই মাত্র সাইট সিন রয়েছে। তো তারপরে আমাদের সকালে ব্রেকফাস্ট এবং দুপুরে লাঞ্চ, তারপরেই 4টা সাড়ে 4টার দিকে কিন্তু আমাদের ক্যানিং স্টেশনে পৌঁছে দেওয়া হবে, এবং ক্যানিং থেকে তারপর যে যার বাড়ি।
তো চলো আজকে সুন্দরবনের লাস্ট দিনে সুন্দরবন কি কি অপেক্ষা করছে আমাদের জন্য, তো চলো ব্লগটা দেখতে থাকো। আর একটা রিকোয়েস্ট করবো আপনাদের, যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, হয়তো চ্যানেলের প্রথমবার, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আচ্ছা, এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, তো কেমন লাগলো বলো সবার সুন্দরবন? সায়ন ভাই কেমন লাগলো? তো এই যে এখন আমাদের রুম টুম সব ব্যাগ ট্যাগ গোছানো কমপ্লিট। সুশোভন ভাই কেমন লাগলো সুন্দরবন? নেক্সট টাইম আবার আসা হবে তো নাকি? তো চলো এখন আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি, এখন রুম থেকে চেক আউট করি। তো একদম বোটে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। গুড মর্নিং, সুপ্রভাত সকলকে। আজকে আমাদের শেষ দিন, আমরা আজকে ফিরে চলে যাবো। আমাদের বোট এখন অনেক পেছনে আছে, আসতে একটু টাইম লাগবে, মেবি টাইম চলে আসবে। মিনিট 15 মধ্যে আমরা বোটে উঠে পড়বো, 3-3.5 মধ্যে আমরা ক্যানিংয়ে নেমে যাবো। আজকে আমাদের শেষ দিন একটাই দর্শনীয় স্থান, যেটা সুন্দরবনের বারুদি ধাম বলা হয়। লোকনাথ বাবার একটা আশ্রম আছে, খুব বিখ্যাত, 500 বছর 600 বছর পুরনো। এনারা বলেন, আমরা জানি না, আমরা গিয়ে ওখানে রিয়েলাইজ করবো। ওটা দেখে নিয়ে ইলিশ বিরিয়ানি আছে, সঙ্গে চিকেন চাপ, খেয়ে দিয়ে ট্রেনে তুলে দেবে। আপনারাও আসবেন, এসে এক্সপিরিয়েন্স করবেন। আবারও 1 কাপ চা দিয়ে আমাদের জার্নি শুরু হলো। এবার বিদায়ের পালা পাখিরালা ফেরিঘাটকে, আবারও দেখা হবে কোনোদিন। আচ্ছা, এখন আমরা যাচ্ছি আজকের আমাদের লাস্ট সাইট সিন লোকনাথ বাবা মন্দির, যেটা গোসাবাতেই রয়েছে। এখন যে বোটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাংলাদেশের বোট। আচ্ছা, আজকের আমাদের সকালের ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল এবং একটা করে ডিম সেদ্ধ। ব্রেকফাস্ট করে এখন আমরা যাচ্ছি লোকনাথ বাবা মন্দির। এই তো আমরা প্রায় চলেই এসেছি। বোট থেকে নেমে এইরকম ইটের তৈরি রাস্তা দিয়ে সোজা হাঁটতে লাগলাম। এইরকম রাস্তার ধারে ডাব, মধু আরো বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে। এই হচ্ছে কিন্তু লোকনাথ বাবা মন্দির, যেটি গোসাবা ব্লকের অন্তর্গত। এই মন্দির নাকি 500 থেকে 600 বছরের পুরনো, এখানকার স্থানীয় মানুষেরা বলে থাকেন। প্রতি বছর লক্ষ লক্ষ টুরিস্ট এই লোকনাথ বাবা মন্দিরে দর্শন করতে আসেন। আচ্ছা চলো, এখন তোমাদেরকে আমাদের বোটের এই কিচেন রুমটা একটু ঘুরিয়ে দেখাই। বোটের একদম পেছনেই রয়েছে কিচেন রুম। এই হচ্ছে বোটের কিচেন রুম, এখানে গ্যাসেই রান্না হয় এবং জেঠিমারা এখন রান্না করছেন। এরপর আমাদের আর কোনো সাইট সিন ছিল না, তাই দুপুর 1টার দিকে আমাদের আজকে লাঞ্চের জন্য ডাক এলো। এই ইলিশ উৎসবের লাস্ট দিন দুপুরের মেনুতে ছিল ইলিশ বিরিয়ানি, স্যালাড এবং চিকেন চাপ। তো এখন প্রায় 1:30 মতো বাজে, আমাদের খাওয়া দাওয়া টোটাল ডান। তো এখন একজন দাদাকে পেয়ে গেছি, তো দাদার কাছ থেকে একটু জানবো যে সুন্দরবন কেমন লাগলো। এক কথায় দারুণ লেগেছে, খুব সুন্দর লেগেছে। আর প্রথম কথা, আমি তো জানতামই না একজন ইউটিউবারের সাথে দেখা হয়ে যাবে। আমি ভেবেইছিলাম, বাড়িতে অনেক ভিডিওস ইউটিউবে দেখেছি, তো প্রত্যেকটা লঞ্চেই একজন করে ইউটিউবার বেসিক্যালি পাচ্ছি, পাওয়া যায়ই যায়। তো এবারে দাদাকে পেয়ে গেছি, তো ভালোই লাগলো। খাওয়া দাওয়া কেমন ছিল? খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল। এখানকার আমি রেকমেন্ড করবো অবশ্যই বরিশালে আপনারা আসুন, ট্রাভেল করুন। ব্যবহারও খুবই ভালো, ব্যবহার যেখানে রেখেছে খুব ভালো। তো আমার বিলিভ যে আপনারা করুন, আসুন এখানে আর এনজয় করুন। এখন বলি আপনাদের, আপনারা কোন ট্যুর এজেন্সির মাধ্যমে আসবেন এবং কিভাবে বুকিং করবেন। আমরা এই 2 রাত 3 দিন সুন্দরবন ভ্রমণটা করেছি সুন্দরবন দাস ট্রাভেলস এজেন্সির সঙ্গে। স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে রাখলাম, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা, এবার বলি আপনারা বুকিং করবেন কিভাবে। অফলাইন এবং অনলাইন দুটো মাধ্যমে কিন্তু বুকিং করা যায়। যারা অনলাইনে বুকিং করবেন তারা ডাইরেক্ট কল করে বুকিং করতে পারেন, আর যারা অফলাইনে বুকিং করবেন, ক্যানিং স্টেশনের একদম পেছনেই কিন্তু সুন্দরবন দাস ট্রাভেলসের নিজস্ব অফিস রয়েছে, আপনারা এই অফিসে এসে বুকিং করতে পারেন। তো চলুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে। অপেক্ষায় থেকো সবাই। আজকের মতো এক্সপ্লোরার শুভদীপ সাইনিং অফ।